যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা ডোনা মিশ্রর কলমে ডিটেকটিভ তিতাস সিরিজের একটি রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছেন শ্রদ্ধাই ব্যানার্জি ও গল্পের সূত্রধর প্রিয়ম চৌধুরী। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা ডোনা মিশ্রর কলমে অপরাধের সন্ধানে গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি সেটা থেকে থাকে তাহলে তা নিছকই কাকতালীয় তথা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অপরাধের সন্ধানে। हेलो। हाँ मैडम जी। रामू। हाँ मैडम जी, आप कब आइएगा यहाँ पर? मतलब टाइम कितना होगा? हम खुद स्टेशन जाके आपको ले आऊँगा। না না, তোমাকে স্টেশনে আসতে হবে না, আমি নিজেই চলে আসবো। আর সময়? হ্যাঁ, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তাই আর আসার দরকার নেই। मैडम मैं आ जाऊँगा, मुझे कोई दिक्कत नहीं है। না, আমি বললাম তো আমি নিজেই চলে আসবো। ठीक है मैडम, ठीक है। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তিনি হলেন তিতাস। মিস তিতাস একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। পদবীর ব্যবহার সেই কবেই ছেড়ে দিয়েছেন, তাই শুধুই তিতাস। সবাই বলে আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, তবে ওসব খাঁটির মাপকাঠিতে বিশ্বাসী নয় তিতাস। সেও আগুনে পুড়েছে, ছাড়খাড় হয়েছে বারবার, তবু তো ঠিক খাঁটি হতে পারল না। ভেতরে একটা শয়তান তো মাঝে মাঝে বিব্রত করে তাকে। হয়তো প্রতিটি মানুষের ভেতরেই এমন এক শয়তান থাকে, এটাই সৃষ্টির অমুক নিয়ম। তাহলে আর বেশি কথা নয়, সরাসরি গল্পে চলে গেলাম। গল্প চলাকালীন আমরা তিতাসের এমন অনেক কথা শুনবো, আবার ভালো করে তিতাসকে জানবো। বেলা ৮টা। কলকাতার নিজের একতলা একটা ছোট ঘরে বসে আছে তিতাস, হাতে এক কাপ গ্রিন টি। ৩২ বছর বয়সে এসেও ফিগারের ব্যাপারে বড্ড কনসার্ন তিতাস। চামড়ার একটা ভাঁজও তাকে যেন মুহূর্তে ১ শতাব্দী বৃদ্ধ করে তোলে, তাই তো এতটা যত্নবান। তিতাসের আসল বাড়ি হলো বিষ্ণুপুরে, তবে বাবার চাকরি সূত্রে আসামে কেটেছে ছোটবেলা। তারপরে একটা দীর্ঘ যুদ্ধের গল্পের পর আজকের সময়ে তিতাস ভীষণভাবে স্বাবলম্বী। গ্রিন টি পান করতে করতেই তিতাস ফোন করেছিল তার অতি বিশ্বস্ত চাকর রামুকে। বোলপুর একটা ছোট্ট ফার্ম হাউস কিনেছিল তিতাস, নিজের উপার্জনের টাকা দিয়েই। তাও সেটা অনেকগুলো বছর আগে। শহর থেকে অনেক দূরে, শান্ত মনোরম পরিবেশ তিতাসের খুব পছন্দের। নিজের মেয়েকে নিয়ে ছুটির বেশ কিছুদিন সেখানেই সকলের আড়ালে নিরিবিলি সময় কাটাত। সে ফার্ম হাউসের দেখাশোনা করে রামু। বয়স হবে ওই ২৫-এর কাছাকাছি। তবে আগে সেই ফার্ম হাউস দেখাশোনা করত রামুর বাবা। রামুর বাবার শরীর খারাপ হলে রামু সেই দায়িত্ব পালন করে। অনেকগুলো বছর আগের একটা ঘটনার জন্য তিতাস আর কোনোদিন বোলপুর যায়নি। তবে আজ ৫ বছর পর একটা কেসের সমাধান করতে তিতাসকে বোলপুর যেতে হবে। কাজের জায়গা আর ব্যক্তিগত জায়গা তিতাস বরাবরই আলাদা রেখেছে। ঘড়িতে তখন বিকেল ৫টা। লেডিস কামরার জানলার দিকে একটা সিটে বসে আছে তিতাস, চোখ দুটো অবিরাম বাইরের দিকে। এতে তিতাসের ক্লান্তি নেই। শাল, সেগুন, মেহগুনির এই অলিখিত টিকে থাকার চুক্তি, এইসব দেখে আজকাল বড্ড অনিশ্চয়তায় ভোগে তিতাস। তবু এই কাজগুলোর বুকের ভেতর কি প্রবল উল্লাস! তিতাসের হিংসা হয় এদের দেখলে। এত অনিশ্চিত জীবনেও এরকম সুখী হতে কেউ পারে? এর বেশ কিছুক্ষণ পর তিতাস ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়েছে। অনেকটা পথ ট্রেনে আসার জন্য তিতাস খুব ক্লান্ত হয়ে পড়েছিল।
তাই ট্রেন থেকে নেমেই সামনের চেয়ারে একটু বসল। এক মনে চোখ বন্ধ করে নিজের মনের আবেগগুলো শান্ত করার চেষ্টা করছে। এমন সময় একজনের গলার আওয়াজ শুনে চোখ খুলে সামনের দিকে তাকালো। দেখতে পেল একটি মেয়ে, তার পিছনে আরেকটি বাচ্চা আছে। প্রথম মেয়েটির বয়স হবে ওই 13-14, মাথায় ব্যান্ডেজ, পরনে রং ওঠা চুড়িদার, হাতে একগোছা রূপোর চুড়ি, আর ডান হাতের কবজির কাছটায় আর লেখা উল্কি। চোখে মুখে দীর্ঘ ঘুম না হওয়ার ছাপ। আর তারই পিছনে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে, ওর বয়স হবে ওই বছর 6। তিতাসের সেই বাচ্চা মেয়েগুলিকে দেখে কেমন মায়া হলো। এরকম মায়া অথচ তার সচরাচর হয় না। অনায়াসে অভুক্ত বৃদ্ধ ভিক্ষুকের পাশ কাটিয়ে চলে আসার ক্ষমতা রাখেও, তবে আজ কেন এই অনুভূতি? অযথা মহান সাজার প্রয়াস তার কোনোদিনই নেই। তার হিংস্র দাম্ভিক অহংকারী সত্তাটাকে সে খুব সহজেই স্বীকার করতে পারে, যেটা অনেকেই পারে না। হঠাৎ তিতাসের ভাবনায় ছেদ পড়ল ওই মেয়েটির কথায়। মেয়েটি বলে উঠল, माई जी, थोड़ा पानी होगा आपके पास? मेरी बहन प्यासी है और मैं भी बहुत प्यासी हूँ। অন্য সময় হলে হয়তো তিতাস না বলে দিত সহজেই। এত নোংরা পোশাক, নোংরা হাত, তাকে নিজের জলের বোতল কখনোই ছুঁতে দিত না। কিন্তু এই বাচ্চাগুলোর প্রতি তার অদ্ভুত এক মায়া পড়েছে। আজ হয়তো ওর নিজের মেয়েটা থাকলেও এদের মতোই। কথাগুলো ভাবতে ভাবতেই আবার ভাবনায় ছেদ পড়ে তিতাসের ওই মেয়েটির কণ্ঠে। माई जी, हाँ, थोड़ा सा पानी। হ্যাঁ, এই নাও। জলের বোতলটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দেয় তিতাস। তখন মেয়েটি জল পান করে বলে উঠল, बहुत शुक्रिया माई जी। এমন সময় বয়সে বড় মেয়েটিকে তিতাস জিজ্ঞাসা করে বসল। তুমি ঠিক আছো তো? মেয়েটি অবাক দৃষ্টিতে তাকায় তিতাসের দিকে। মেয়েটির তাকিয়ে থাকা দেখে তিতাস কিছুটা অপ্রস্তুত হয়ে বলে ওঠে, না, মানে আমার মনে হলো তুমি ঠিক নেই। কিছু অসুবিধা আছে? কিছু সমস্যা থাকলে আমাকে বলো। আমি যদি কিছু করতে পারি তোমাদের জন্য তাহলে আমি নিশ্চয়ই করব। তিতাসের কথায় সেই মেয়েটি অবাক চোখে তিতাসের দিকে একবার ভালো করে তাকিয়ে রইল, আর তারপর বলতে শুরু করলো, माई जी, मेरा नाम है रांझा और छोटी का नाम है सोनी। हमारा देश पाटना के पास एक छोटा सा गांव में है। यहाँ पर मैं और मेरी बहन हमारी बाबा और हमारी माँ के साथ आए थे, पर কিছু একটা বলতে গিয়েও রাঞ্ঝা যেন থেমে গেল। মেয়েটির দিকে তাকিয়ে কিছুটা মায়া হলো তিতাসের। আর যদি মিষ্টি থাকতো তাহলে হয়তো এই মেয়েটির মতোই হতো। এক মুহূর্তে যেন নিজেকে দুর্বল মনে হলো তিতাসের। না, ও তো দুর্বল না। নিজেকে আবার ভীষণ শক্ত করে ওই মেয়েটির চোখে চোখ রেখে বলে উঠল, তুমি কিছু বলতে চাইছিলে? থেমে গেলে? তুমি আমাকে বলতে পারো, কোনো ভয় নেই। তিতাসের কথা শুনে রাঞ্ঝার চোখে জল চলে এলো। তিতাস চোখে জল দেখে কিছু বলতে যাবে, এমন সময় রাঞ্ঝা পেছনের দিকে তাকিয়ে কি দেখলো কে জানে। ছোট বোনের হাত শক্ত করে ধরে ছুটে ভিড়ের মধ্যে চলে গেল। ঘটনাটায় তিতাস খুব অবাক হলো। পেছন ফিরে দেখার চেষ্টা করলো কাকে বা কাদের দেখে রাজা এইভাবে ভয় পেয়ে চলে গেল। তিতাস অনেক ডাকলো, কিন্তু রাজা আর পেছন ফিরে তাকালো না। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশের শেষ রোদের আভাও হালকা লাল আভা ছড়িয়ে অদৃশ্য হয়েছে। এই সময়টা বড্ড মায়াবী। তিতাস নিজের লাগেজগুলো নিয়ে দাঁড়ালো। তবে রাজার ঘটনাটায় বেশ অবাক হলো। মনে মনে ভাবল, কি হলো এইসব? মেয়েটা এমন করে ছুটে পালিয়ে গেল কেন? মনের ভেতর অনেকগুলো প্রশ্ন এসে জমাট বেঁধেছে, কিন্তু তাতে তো তিতাসের আর কিছুই করার নেই। শুধু মনে মনে বলে উঠল, ওর গল্পটা শোনা হলো না। রাজার গল্পটা তিতাসের অজানাই থেকে গেল। অথচ প্রবলভাবে আগ্রহী ছিল ওর গল্পটা শোনার জন্য তিতাস। কিছুটা দূরে ছুটে গিয়েছিল তিতাস, কিন্তু রাজাকে আর দেখতে পায়নি। একটা দীর্ঘ শ্বাস ফেলল তিতাস। এরকম কত প্রবল আগ্রহের স্থান মানুষ থেকে সরে এসেছে তিতাস। এ তো সামান্য একটা গল্প। সবকিছু মাথা থেকে ছেড়ে ফেলে স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা ধরল তিতাস।
কেমন একটা অদ্ভুত অনুভূতি যেন ঘিরে ধরছে ওকে। আবার কি মন খারাপ করছে ওর? মন খারাপ করা তো ওকে মানায় না। কিন্তু কিন্তু ওই মেয়েগুলোকে দেখে কেন এরকম দলাচল চলছে ওর মনে? মেয়েটির চোখ বলছিল কোনো একটা সমস্যা তো হয়েছেই ওদের। কি সমস্যা হতে পারে? এসব ভাবতেই গন্তব্যে পৌঁছে যায় তিতাস। রিকশার ভাড়া মিটিয়ে ডোর বেলে চাপ দিল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল রামু। তিতাসের লাগেজ হাতে নিয়ে বলল, आइए मैडम जी बैठिए। चाय इवेन ना कि कॉफी? রামুর কথায় তিতাস একটু বিরক্তির সুরেই বলল। আগে সরো, ভিতরে যাই তো। ড্রয়িং রুমে এসে একটা সোফাতে নিজের সারাটা শরীর এলিয়ে দেয় তিতাস। তারপর চোখটা বন্ধ করে খুব হালকা স্বরে বলে ওঠে, রামু, যাও লাগেজটা রুমে রেখে এসো, তারপর আমার জন্য একটু ব্ল্যাক কফি করো। তিতাসের কথা শুনে রামু বলে উঠল, मैडम साथ में और कुछ लेवेन? না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে চুপ করে যায় তিতাস। রামু আর কিছু না বলে লাগেজটা সঠিক জায়গাতে রেখে তারপর ব্ল্যাক কফি বানাতে চলে যায়। ঘড়িতে রাত 11:30। বিছানায় শুয়ে ছটফট করছে তিতাস। আজ থেকে 5 বছর আগে একটি কেসের ইনভেস্টিগেশনের জন্যই তিতাসকে আসতে হয় এই বোলপুরে। তখন মিষ্টির বয়স সবে 6 বছর। যেহেতু আপনজন বলতে সেরকম কেউ নেই, তাই তাই মেয়েকে নিয়ে ছিল তার সব জায়গাতেই বিচরণ। তবে সেই রাতটা আজও তাড়া করে বেড়ায় ওকে। কিছুতেই ভুলতে পারে না। ভুলতে পারে না মিষ্টির মুখটা, ভুলতে পারে না তার ভয়ার্ত গলায় বলা কথাগুলো। সেদিন মিষ্টি তার মাকে জড়িয়ে ধরে বলেছিল, মাম্মা প্লিজ রাত্রে যেও না, সকালে যেও। আমার এখানে খুব ভয় করে। ওই লোকটা কেমন ভাবে তাকাই জানো। প্লিজ মাম্মা। মেয়ের কথা শুনে তিতাস ধমকে সুরে বলেছিল, এই বাহানাগুলো এখন দিও না মিষ্টি, আমাকে যেতেই হবে। তুমি ভালোভাবে ডোর লক করে রাখো। কিচ্ছু হবে না মাম্মাম, একটু পরেই আমি চলে আসবো। এই বলে তড়িঘড়ি বেরিয়ে যায় তিতাস। কিন্তু এসে যা দেখে তাও কখনো কল্পনাতেও ভাবেনি। ফিরতে ফিরতে তিতাসের প্রায় ভোর রাত হয়ে গিয়েছিল। ফার্ম হাউসে ফিরেও দেখে ও রুমের দরজার পাল্লাগুলো হাট করে খোলা। আতঙ্কিত হয়ে দ্রুত ঘরের মধ্যে ঢুকেই দেখে প্রচুর ভাঙচুর হয়েছে সারা ঘর জুড়ে। কিন্তু তার চেয়েও যা ভয়ঙ্কর তা হলো তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মিষ্টিকে পায়নি। এরপর ফার্ম হাউসের চারিদিকে, তারপর থানা, পুলিশ, কিচ্ছু বাদ দেয়নি তিতাস। কিন্তু কেউ তার মেয়ের খোঁজ দিতে পারেনি। একজন ডিটেকটিভ হিসেবে নিজের সন্তানের সন্ধান করতে পারেনি প্রখ্যাত ডিটেকটিভ মিস তিতাস। এই ঘটনার পর বেশ কয়েক বছর মানসিক সমস্যার শিকার হতে হয় ওকে। চিকিৎসার ফলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরলেও মা হিসেবে ওর চরম ব্যর্থতা কখনোই তাকে শান্তিতে ঘুমোতে দেয়নি। আজও মেয়েকে প্রতি মুহূর্তে খুঁজে ফিরে তিতাস। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কাঁচের উপর কিছু দিয়ে আঁচড়ের শব্দে ভয়ঙ্কর অতীত থেকে হঠাৎ বর্তমানে ফিরে এলো তিতাস। খাট থেকে উঠে গিয়ে জানলার ধারে এসে দাঁড়ালো। হঠাৎ জানলার কাঁচে চোখ গেল ওর। কাঁচের ওদিকে কেউ যেন গোটা গোটা বাংলা হরফে লিখে রেখে গিয়েছে কিছু একটা। পড়তে একটু অসুবিধে হলো তিতাসের, যেহেতু জানলার ওদিকে লিখেছে। অনেক কষ্ট করে পড়লো। লেখা আছে মৃত্যু আসন্ন। লেখাটি পড়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো তিতাস। তার জীবনে এরকম ঘটনা নতুন কিছু না। জীবিকার কারণে এরকম বহু হুমকি, বহু উদ্রেককারী কোটেশনের মুখোমুখি হতে হয়েছে ওকে। কিন্তু এরকম দোতলার জানলার উপরে লেখা লিখলো কিভাবে কেউ? একবার তার মনে হলো জানলাটা খুলে দেখবে বাইরে কেউ আছে কিনা। তার পর মুহূর্তে তিতাস ভাবল, কেউ যদি থেকে থাকে তবে কি সে এখনো নিচে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে? যে এত দ্রুত দোতলায় জানলায় উঠে লিখে আবার উধাও হতে পারে, তাকে খোঁজাটা বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। বরং এই মুহূর্তে জানলা না খোলাটাই নিরাপদ।
তাই রাতটা কোনো রকম কাটিয়েই পরদিন সকাল সকাল দ্রুত ব্রেকফাস্ট করে তৈরি হয়ে তিতাস রওনা দিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ওহ দাঁড়ান দাঁড়ান, তিতাসের এখানে আসার কারণটা একটু খুলে বলি তাহলে। আসলে বোলপুরের চৌধুরী বাড়ি থেকেই ডাক পড়ে তিতাসের। এনাদের বিশাল পারিবারিক ব্যবসাটা মূলত ওষুধ সরবরাহের। শহরের বেশ বড় বড় কয়টি বেসরকারি হাসপাতালের সাথে তারা কাজ করেন। তবে তাদের পারিবারিক শ্রীবৃদ্ধির দিকে চোখ রাখলে কারোরই বিশ্বাস হবে না যে তাদের ব্যবসাটা শুধুমাত্র ওষুধ সরবরাহের। তবে জমি জমাও বেশ আছে এই পরিবারের। একসময়ে জমিদারিও ছিল। সেই সুবাদেই এলাকার সবাই এই পরিবারটিকে একটু সম্ভ্রমের চোখে দেখে। তাই চোখ তুলে প্রশ্ন করার সাহস ঠিক কারোরই নেই। তিতাস অবশ্য চৌধুরীর পরিবারের শ্রীবৃদ্ধির গুপ্ত কারণ উন্মোচনে আসেনি, এসেছে এক অন্য কারণে। চৌধুরী বাড়ির কর্তা পরিতোষ চৌধুরী বয়স ওই 60-এর কোটায়। বেশ কয়েকদিন যাবৎ একটি অদ্ভুত অলৌকিক ঘটনার সম্মুখীন হচ্ছেন তিনি। তবে তিনি কিন্তু ভীষণ বাস্তববাদী, তাই ঠিক অতিলৌকিক বিষয়ে তিনি কোনোভাবেই বিশ্বাসী নন। এই অদ্ভুত ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্যই তাই ডাক পড়েছে বিশিষ্ট ডিটেকটিভ মিস তিতাসের। তবে ঘটনাটা ঠিক কি তা কিছুই খুলে বলেননি চৌধুরী মশাই। সেটা ওনার বাড়ি গিয়ে জানতে হবে তিতাসকে। প্রায় 10 মিনিট রিক্সা চড়ে পৌঁছলো এক মস্ত বড় সাদা ঝকঝকে বাড়ির সামনে। বাড়ির সামনেটায় মস্ত ফুলের বাগান, পাঁচিল দিয়ে ঘেরাও করা, এবং পাঁচিলের এপাশে এক দারোয়ান। তাকে তিতাস নিজের কার্ড দেখায় এবং সাথে সাথে অনুমতি মেলে ভেতরে প্রবেশের। তিতাস বুঝতে পারে তার আসার কথাটা আগে থেকেই বলে রেখেছেন মিস্টার চৌধুরী। বাড়ির মধ্যে ঢুকেই তিতাস দেখল বিশাল বড় একটা হল ঘর, পুরোটাই সাদা। হলের মধ্যে বিভিন্ন সাবেকি আসবাবপত্র। তিতাস ঘরে ঢুকতেই দেখল হল ঘরের বাঁ দিক লাগোয়া সিঁড়ি থেকে নেমে আসছে একজন মধ্যবয়স্ক, বেশ রিজু দেহের গঠন, উন্নত গ্রীবা, তবে চোখের চাহনি বড্ড তীক্ষ্ণ। তিতাসের মনে হলো এই চোখ যেন একটু বেশি জটিল। ভদ্রলোক হল ঘরে নেমে এসেই দৃঢ় কণ্ঠস্বরে নিজের পরিচয় দিলেন। নমস্কার, আমি পরিতোষ চৌধুরী, বসুন। সামনের সোফা সেটের দিকে অঙ্গুলি নির্দেশ করে তিতাসকে বসতে বললেন মিস্টার চৌধুরী। তিতাসও হালকা হেসে মিস্টার চৌধুরীর প্রতি নমস্কার করে নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বসে পড়লেন সামনের সোফা সেটে। ভদ্রলোক একটু গলা তুলে রমেশ বলে কোনো ভৃত্যকে ডেকে তিতাসের কোনো অনুমতি না নিয়ে শরবত ও মিষ্টি আনার কথা বললেন। তিতাস না বলতে গিয়ে চুপ করে গেল, কারণ তিতাসকে কিছু না বলতে দিয়েই ইতিমধ্যেই মিস্টার চৌধুরী বলতে শুরু করে দিয়েছেন। বুঝলেন মিস তিতাস, এই সাম্রাজ্য আমার বড্ড শখের। আর কেউ বা বলা ভালো কারা যেন আমার এই শখের সাম্রাজ্যটাকে টুকরো টুকরো করে দিতে চাইছে। কিন্তু সে জানে না পরিতোষ চৌধুরী ঘাসে মুখ দিয়ে চলে না। ওসব মমতাবাজি আমার কাছে চলবে না। আমি ভয় পেয়ে চুপ থাকার মানুষ না। মিস তিতাস, আপনার একমাত্র কাজ এই ভয় দেখানো কাজের সাথে কে বা কারা যুক্ত তাদের আপনি শুধু আমার সামনে এনে দিন, ব্যাস এইটুকুই আপনার কাজ। বাকিটা আমি বুঝে নেব। আপনি যদি এই কাজ করতে পারেন, আপনি যত টাকা চাইবেন পাবেন। আপাতত এখানে 50,000 টাকা অগ্রিম আছে। এই বলে সামনে টেবিলের মধ্যে একটা খাম রাখলেন মিস্টার চৌধুরী। তারপর বললেন, আপনি কি রাজি মিস তিতাস? পরিতোষ চৌধুরীর কথা শুনে তিতাস একটু দৃঢ় কণ্ঠে বলল, আপনি তো আমাকে সম্পূর্ণ বিষয়টি এখনো পর্যন্ত খুলেই বলেননি মিস্টার চৌধুরী। শুধু বললেন কেউ বা কারা আপনাকে ভয় দেখাচ্ছে। কিন্তু সেই ভয় দেখানোর ধরন কেমন, সেই ঘটনাগুলি ঠিক কখন কখন ঘটছে, আপনি কি কাউকে দেখেছেন? ঘটনার কি কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আপনার কাছে আছে? আর আপনার এই বাড়িতে কে কে আছে? কই, তাদের তো দেখছি না। দেখুন, বাড়িতে তেমন একটা লোকজন নেই। আমার গিন্নি আজ থেকে 8-9 বছর আগেই মারা গেছেন। আমাদের কোনো সন্তানও নেই। তবে আমার এক বন্ধুর ছেলে থাকে আমার সাথে। ওর বাবা মা নেই, আমার কাছেই মানুষ। আমার ব্যবসা
ওই দেখাশোনা করে। আমার তো আর কেউ নেই, তাই ভবিষ্যতে প্রদীপই এই সকল সম্পত্তির মালিক হবে। আর আছে বাড়ির 3 জন কাজের লোক, 1 জন মেয়ে আর 2 জন ছেলে। মেয়েটা রান্না বান্না করে বাড়ি চলে যায়, আর 2 জন কাজের ছেলের মধ্যে 1 জন বাইরের সব কাজ করে। এই যেমন বাজার থেকে কিছু আনার থাকলে সেটা দীপু করে দেয়, আর রমেশ কার কি লাগবে সেগুলো দেখে। আচ্ছা, তাহলে তারা এখন কোথায়? কাজের 3 জন বাড়িতেই আছে। প্রদীপ একটু বাইরে গেছে, ওর একটা জরুরি কাজ ছিল, তাই থাকতে পারলো না। আচ্ছা, তাহলে কাজের 3 জনকে ডাকুন, আমি একবার তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা বেশ। এই বলে মিস্টার চৌধুরী বাড়ির কাজের লোকেদের ডেকে পাঠালেন। তারা সবাই একসাথে এসে দাঁড়ালো। তারপর তিতাস কিছু কথা জিজ্ঞাসা করে চলে যেতে বলল তাদের সবাইকে। সব শুনে মিস্টার চৌধুরী বললেন, কি বুঝছেন? এখনো পর্যন্ত তেমন কিছুই না, তবে আমাকে একটু সময় দিতে হবে, সব ঘটনাটা আমাকে জানতে হবে। হ্যাঁ, সে আপনি সময় নিন, তবে দেখুন অপরাধী যেন ধরা পড়ে। আচ্ছা, সে না হয় বুঝলাম, তবে সবথেকে ইম্পর্ট্যান্ট, আপনি ভয়টা কেন পাচ্ছেন মিস্টার চৌধুরী? ভয় পাওয়ার মতো কিছু ঘটেছে কি আপনার অতীতে? আপনি কি এমন কোনো ঘটনার সাথে যুক্ত ছিলেন বা আছেন যার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে? তিতাস লক্ষ্য করলো শেষ কথাগুলো বলার সময় থেকে মিস্টার চৌধুরীর চোখ মুখ কেমন থমথমে হতে শুরু করেছিল, এবং এই মুহূর্তে তার তীক্ষ্ণ চোখগুলো কেমন রক্তাভ হয়ে উঠেছে। ফ্যাকাশে কাষ্ঠ অথচ একটু চাপা গলায় তিনি বলে উঠলেন, আপনি কি বলতে চাইছেন মিস তিতাস? আমি কোনো অপরাধের সাথে যুক্ত ছিলাম বা আছি? আর তার জন্যেই? তিতাস বুঝলো আবহাওয়া ধীরে ধীরে বেশ উষ্ণ হচ্ছে। না, এইভাবে পুরোটা না জেনে কাউকে কিছু বলাটা তার প্রফেশনের সাথে বড্ড বেমানান। ঘটনা সামাল দেওয়ার জন্যই সাথে সাথে তিতাস বলে উঠল, না মানে, মানুষ আপনাকে ভয় দেখাবে কেন যদি তাদের কোনো অভিসন্ধি না থাকে? অভিসন্ধি বলতে 1, আপনার সম্পত্তি দখল, আর 2, প্রতিশোধ। তাই এই ঘটনার সমাধান করতে হলে আমাকে তো সবটা জানতে হবে মিস্টার চৌধুরী। এরপর তিতাসের কথায় চিড়ে ভিজেছে। তিতাস দেখল মিস্টার চৌধুরীর জ্বলন্ত চোখ দুটো কিছুটা হলেও প্রশমিত হয়েছে। তিনি মাথা নেড়ে বলে উঠলেন, আচ্ছা, তবে শুনুন, আজ থেকে প্রায় 3 মাস আগে থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছিল আমার সাথে। ছোট ছোট বিষয়, তাই প্রথমটায় খুব একটা পাত্তা দিইনি। বলা ভালো, ঠিক বুঝতেও পারিনি যে কিছু ঘটছে আমার সাথে। ছোট ঘটনা বলতে কেমন ঘটনা মিস্টার চৌধুরী? এই ধরুন, বাগানে হাঁটছি, হঠাৎ মনে হলো আমাকে পেছন থেকে কেউ ঠেলে দিল, খুব মৃদুভাবে যদিও। ঘুরে দেখতেই দেখলাম না, কেউ নেই। আরও ধরুন, গতকাল রাতেই লাইব্রেরিতে রাখা কোনো বই হঠাৎ করেই আমার বেডরুমের বুক সেলফে, অথচ আমার স্পষ্ট মনে আছে ওই বই আমি গত রাত্রে লাইব্রেরিতেই রেখেছিলাম। হতেই তো পারে আপনার বাড়ির কোনো সদস্য এ কাজ করেছে। হতেও পারত যদি সেদিন অন্য কোনো সদস্য বাড়িতে থাকতো, কিন্তু সেদিন বাড়িতে তো আমি ছাড়া আর কেউ ছিল না। তাছাড়া আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া কেউ আমার বেডরুমে কিংবা লাইব্রেরিতে ঢোকে না। তিতাসের কপালে এবার যেন একটা ভাঁজ পড়ল। ও বলে উঠল, আচ্ছা, তারপর কি হলো? তারপরেই শুরু হলো আসল খেলা। আজ থেকে প্রায় 2 মাস আগে আমি হঠাৎ দেখি আমার বেডরুমের আয়নার পাশে একটা কাগজের চিরকুট চেটানো, আর তাতে লেখা, পাপের ঘড়া পূর্ণ যবে, শাস্তি সেথা মৃত্যু রবে। চিরকুটটা দেখে আমি প্রথমটায় অবাক হয়ে যাই। মনে মনে ভাবি, কার এত সাহস হবে যে এইরকম কিছু লিখে আমার বেডরুমে আটকাবে? কিন্তু অবাক কাণ্ড, সেদিনও বাড়িতে কেউ ছিল না, কেউ না। তারপর আরও অনেকবার আমি এ ধরনের চিরকুট পেয়েছি, কখনো বাগানে, কখনো ছাদের ঘরে, কখনো বা লাইব্রেরিতে। আর প্রত্যেকটা চিরকুটে সেই এক লেখা, এবং সাথে শুরু হলো এক নতুন উৎপাত, আমাকে ভয় দেখানো। কখনো মনে হতে লাগলো ছাদের জমাটি অন্ধকারে কেউ দাঁড়িয়ে, কখনো মাঝরাতে শুনতে পেলাম অদ্ভুত ভয়ঙ্কর হাসি।
অথচ সবটাই দেখলাম শুধু আমার ওপরেই ঘটে চলেছে। আমার পরিবারের অন্য কেউ কিন্তু কোনো অস্বাভাবিক কিছু দেখতে বা বুঝতে পারছে না। তারপর তো প্রদীপ আমাকে বুঝিয়ে সুঝিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে গেল, কিন্তু তাতে ফল কিছুই হলো না, বরং উৎপাত আরও বাড়লো দিনকে দিন। একবার মনে হয়েছিল পুলিশের কাছে যাই, কিন্তু তারপর মনে হলো যে বা যারা আমার সাথে এই নোংরা খেলাটা খেলছে তাকে শাস্তি আমি নিজেই দেব, পুলিশ না। তাই আপনাকে ডাকা। তিতাস স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মিস্টার চৌধুরীর দিকে, তারপর বলে উঠল, তাহলে এই হলো ঘটনা, তাই তো? হ্যাঁ, এখন আপনার কাজ হলো আসল কালপ্রিটকে খুঁজে বের করা। এর জন্য আপনি যত টাকা চাইবেন তাই দেয়া হবে। বেশ কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির কোনো চাকর গোছের লোক মিষ্টি আর 1 গ্লাস শরবত দিয়ে গিয়েছে তিতাসকে। এবার মিস্টার চৌধুরী সেগুলির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, মিস তিতাস, খেয়ে নিন এগুলো, আমার এখন একটু কাজ আছে, চললাম। আর হ্যাঁ, ওই খামটাতে আপনার অ্যাডভান্সটা আছে, গুনে নেবেন। এই বলে মিস্টার চৌধুরী সিঁড়ি দিয়ে উঠে গেলেন। তিতাসের বেশ রাগ হলো। হ্যাঁ, সে যে কাজটা করে তাতে অবশ্যই সে পারিশ্রমিক নেয়, প্রত্যেক কাজেই পারিশ্রমিক প্রাপ্য। তা বলে এভাবে অপমান করবেন মিস্টার চৌধুরী? হ্যাঁ, ওই সামান্য কটা টাকা আর একটা মিষ্টির প্লেট দিয়ে তিতাসকে কিনে তার ভৃত্য বানিয়ে ফেলতে পারে, এটা ভাবলো কিভাবে মিস্টার চৌধুরী? তিতাস রাগের মাথায় একবার ভাবলো কেসটা সে নেবে না। পর মুহূর্তে মনে হলো, না, এই কেসটায় কোনো গভীর রহস্য আছে। সেই রহস্য ওকে ইতিমধ্যেই টানছে। পারতপক্ষে যা দৃশ্যমান কিংবা মিস্টার চৌধুরী যেটুকু দেখাতে চাইছেন ততটুকুই সবটা না, বরং বলা ভালো পুরো ঘটনার 100 ভাগের 10 ভাগও না এই কাহিনী। তবে চৌধুরী মশাইয়ের এই অপমান কিছুতেই মেনে নেবে না তিতাস। নিজের ব্যাগ থেকে নোটপ্যাড আর কলম বের করে তিতাস কিছু একটা লিখল। চিরকুটটি টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো তিতাস। এক লহমায় বেরিয়ে গেল সদর দরজা দিয়ে বাইরে। বাড়ি ফিরে এলে মিস্টার চৌধুরীকে বাড়ির কাজের ছেলে রমেশ বলল, কর্তাবাবু, সকালে যে দিদিমণি এসেছিলেন উনি কোনো মিষ্টি খাননি, তার উপর আপনার জন্য একটা চিঠি লিখে গেছেন। রমেশের কথা শুনে মিস্টার চৌধুরী একটু অবাক হলেন, তারপর বললেন, চিঠি? কই, কি চিঠি দিয়ে গেছে দেখি, দাও আমার হাতে। রমেশ চিঠিটি মিস্টার চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। চিঠিটা হাতে নিয়ে সোফায় বসলেন মিস্টার চৌধুরী। তারপর চিঠিতে লেখা কথাগুলো পড়লেন। চিঠিতে লেখা আছে, এই টাকা এবং মিষ্টি এগুলোর কোনোটাই আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় মিস্টার চৌধুরী। আমার কাজ অনুসন্ধান, এবং সেই জন্যেই আমি পারিশ্রমিক নিয়ে থাকি। পারিশ্রমিক কিন্তু দান না, আর আমাকে এত সহজে কেনা যাবে না। তবে আপনার দেওয়া কেসটি আমাকে ভাবাচ্ছে। এ কেস আমি নিলাম, তবে হ্যাঁ, এই কেসে সফল হওয়ার পরেই আমার পারিশ্রমিক আমি গ্রহণ করব। আচ্ছা। কথাগুলো পড়ে মিস্টার চৌধুরীর ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে গেল। রাত 11টা। তিতাস আজ সারাদিন ধরে নিজের ফার্ম হাউসে বসে কেসের ব্যাপারে সমস্ত ঘটনাগুলো একটা ডায়েরিতে পরপর লিখে রাখছিল। কাল সকাল থেকে কাজ করতে হবে, তাই কোন কাজটা আগে করতে হবে কোনটা পরে সেই সবের একটা চার্ট তৈরি করে রাখল। তাহলে সেটা তিতাসের পক্ষে খুব ভালো হয়। রাতে অল্প কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই তিতাস গেল মিস্টার চৌধুরীর সেই ফ্যাক্টরিতে যেখানে সব ঔষধ তৈরি হয়। সেখানে গিয়ে তিতাসের সাথে দেখা হয় প্রদীপের। বয়স ওই 30-এর কাছাকাছি। পরিচয় দিতেই প্রদীপ তিতাসকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বসালেন। তারপর প্রদীপ জিজ্ঞাসা করল, তাহলে আপনিই সেই ডিটেকটিভ, তাই তো? হ্যাঁ, আমি ডিটেকটিভ।
কোনো অসুবিধা আছে? আমার কেন কোনো অসুবিধা থাকবে? অসুবিধা তো তাদের থাকবে যাদের অসুবিধায় ফেলতে আপনি এখানে এসেছেন। প্রদীপের কথায় তিতাস একটু হাসল, তারপর বলল, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, অসুবিধা তো হবেই। সত্যের খোঁজ করাই আমার কাজ, আর এই কাজ করতে করতে এমন কত সত্যের মুখোমুখি হতে হয় আমাদের, যেমনটা কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসে, ঠিক তেমনটা। হ্যাঁ, দেখুন সত্যটা খুঁজে বের করতে পারেন কিনা। চ্যালেঞ্জ করছেন? হে মা, না না, চ্যালেঞ্জ কেন করতে যাব? আমি বলতে চাইছি সত্যিটা আপনি খুঁজে বের করুন। আমিও চাই সত্যিটা সবার সামনে আসুক। তা আপনি এখনো পর্যন্ত কি কি সন্ধান করেছেন? এখনো পর্যন্ত তেমন কিছু হাতে পাইনি, তবে পেয়ে যাব। আজ তাহলে চলি। আচ্ছা, একটা কথা, আমাকে একটা লিস্ট দেবেন যেখানে যেখানে আপনাদের ওষুধ যায়, মানে সেই নার্সিং হোমগুলোর নাম দিতে পারবেন? তিতাসের কথা শুনে প্রদীপ বলে উঠল, নার্সিংহোমের নাম নিয়ে কি করবেন? সমস্যা তো পরিতোষ আঙ্কেলের, আর আঙ্কেল তো বাড়িতেই থাকে, তো সেখানে গিয়েই আপনি খোঁজখবর করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। শেষের কথাগুলো শুনে তিতাস চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমাকে আমার কাজের জ্ঞান দিতে হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি কখন কি করতে হবে। এখন যদি আপনি লিস্টটা দেন তাহলে খুব ভালো হয়, না হলে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কথাগুলো বলেই তিতাস রুম থেকে বেরিয়ে যেতে গেলে পেছন থেকে প্রদীপ একবার ডেকে উঠলেন, তারপর বললেন, মিস তিতাস, একটু দাঁড়ান, দিচ্ছি লিস্টটা। এই নিন লিস্ট। রাগ করবেন না আমার কথায়, আমি একটু মজা করছিলাম। মজা? আচ্ছা, তাহলে আপনার ভালোর জন্য বলে রাখি, এই তিতাস মজা একেবারেই পছন্দ করে না। চলি। কথাগুলো বলেই আবার তিতাস বেরিয়ে আসতে গেলে প্রদীপ আবার তিতাসকে ডেকে বললেন, এই যে মিস তিতাস, এটা আমার কার্ড, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। কেসের তদন্ত করে কি কি পেলেন সেই কথাগুলো আমাকে জানাবেন। কথাটা শুনে তিতাস দৃঢ় কণ্ঠে বলে উঠল, এত এক্সপেন্সিভ চাকর রাখার ক্ষমতা আপনার নেই। কথাটা বলেই তিতাস কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর সেদিন তিতাস লিস্টটা নিয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করল। পরের দিন থেকেই তিতাস শহরের যেখানে যেখানে মিস্টার চৌধুরীর কোম্পানি ওষুধ প্রোভাইড করে সেখানে গিয়ে নিজে খোঁজ খবর নিতে থাকে। এরকম করতে করতে তিতাসের 7 দিন কেটে যায়। তাই এই 7 দিনে বড্ড বেশি দৌড়ঝাঁপ করেছে তিতাস। বলা ভালো, তিতাস ওই নার্সিং হোমগুলো যেন চষে বেরিয়েছে। এই 7 দিনে তিতাস একটুও বসার সুযোগ পায়নি। আজ সব কাজ করে বাড়ি ফিরে সবে বসেছে, তখন রামুকে ডেকে তিতাস বলে উঠল, রামু, আমার জন্য আদা কুচি দিয়ে 1 কাপ গরম চা নিয়ে এসো তো, মাথাটা বড্ড বেশি ধরেছে। আচ্ছা। রামু চলে যায়। তিতাস চেয়ারে মাথা হেলিয়ে চোখ জোড়া বন্ধ করে বসে থাকে। মাথাটা তার খুব ধরেছে। তবে এর কারণ সারাদিনের দৌড়ঝাঁপ নয়, কারণটা অন্য। মিস্টার চৌধুরীর সমস্ত কাজই প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর এটাই সব থেকে বেশি ভাবাচ্ছে তিতাসকে। কোনো কিছু এতটা সাজানো গোছানো কিভাবে হতে পারে? কোথাও একটা খটকা তো আছেই, আর সেটা ধরতে পারলে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করে তিতাস। সেই রাতটা প্রায় জেগেই কাটিয়ে দেয় তিতাস। পরের দিন কিছুটা হতাশা নিয়েই কোপাই নদীর তীরে যায় তিতাস, আর সেখানে অদ্ভুতভাবে পেয়ে যায় একটা স্ট্রং ক্লু। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিতাসের পিঠে একটা কিছু পড়ল। চমকে উঠল তিতাস। পেছন ফিরে দেখলো একটা পাথর, আর সাথে একটা কাগজ আছে। চারপাশে একটু তাকিয়ে তিতাস হাতে কুড়িয়ে নিল কাগজটা। তারপর খুলে যা দেখলো তাতে তিতাস কিছুটা অবাকই হলো। দেখলো একটা ঠিকানা, আর লেখা আছে, সত্য উদ্ঘাটন করতে চাইলে এই ঠিকানায় এক্ষুনি পৌঁছে যান। হয়তো এখানেই পেতে পারেন আপনার সকল প্রশ্নের উত্তর, যা জড়িয়ে আছে আপনার অতীতের সাথে। চিরকুটের লেখাটা পড়ে তিতাস খুবই অবাক। কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবলো, এই ঠিকানায় কি একবার গিয়ে দেখা দরকার, নাকি এটা কারোর প্ল্যান?
এই সবই ভাবছে আর তখনই আরেকটা পাথর এসে পড়ল তিতাসের পিঠে। সঙ্গে সঙ্গে আবার কিছুটা চমকে পেছন ফিরে একজনকে দেখতেও পেল। আর তখনই তিতাস দৌড়াতে দৌড়াতে বলে উঠল, এই দাঁড়াও, কে তুমি? আমার সামনে এসো। তুমি পালাচ্ছ কেন? ভয় নেই, আমি কিচ্ছু বলবো না। তবে তুমি কি বলতে চাইছো সেটা আমার জানা দরকার। দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। তিতাস দৌড়াতে দৌড়াতে কথাগুলো তো বলল, কিন্তু কিন্তু সেই লোকটি আর দাঁড়ালো না। ছুটে কোথায় যে চলে গেল তিতাস আর খুঁজেই পেল না। অনেকটা হয়রান হয়ে আবার তিতাস দাঁড়িয়ে পড়ল, হাঁপাতে লাগলো। তারপর আবার কিছু একটা ভেবে সেই আগের জায়গায় দৌড়ে এলো আর এসে দেখতে পেল একটা কাগজের টুকরো। হাতে তুলে নিয়ে সেটা পড়তে শুরু করলো। তাতে লেখা আছে, ভয় নেই, এটা কোনো ফাঁদ নয়। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমিও চাই আপনি রহস্যের সমাধান করুন। হয়তো তাতে অনেকগুলো প্রাণ আপনি আগামী দিনে বাঁচাতে পারবেন। তাই আর দেরি না, এক্ষুনি যান ওখানে। ওখানে গেলেই আপনি সবটা বুঝতে পারবেন। আমি আছি আপনার সাথে। তবে এক্ষুনি আমি আপনার সামনে আসতে চাই না। সময় হলে আমি নিজেই আপনার সামনে আসব। শুধু সেইটুকু সময়ের জন্য আমি নিজেকে গোপনই রাখছি। লেখাটা পড়ে তিতাস খুবই অবাক। চারপাশে তাকিয়েও আর কাউকে দেখতে পেল না। তখন আর কোনো কথা না ভেবে চিরকুটে লেখা ঠিকানায় তিতাস গেল। যদিও আগে এখানে তিতাস এসেছে, কিন্তু এবার সকলের নজরের আড়ালে এখানে আসতে হয়েছে খুব সাবধানতার সাথে। আস্তে আস্তে পা ফেলে তিতাস সেই চৌধুরী বাড়ির পেছন দিকে গেল। মনে মনে ভাবল, তাহলে কি এখানেই সব সমস্যার সমাধান হবে? কিন্তু কিন্তু এখানে কি আছে? কথাগুলো ভাবতে ভাবতেই তিতাস চৌধুরী বাড়ির পেছন দিকে গিয়ে রীতিমতো অবাক। দেখলো পেছনে একটা দরজা, তবে ভেতর থেকে বন্ধ। চারপাশে তাকিয়ে আর কোনো দরজা দেখতে পেল না যেখান থেকে ওই ঘরের মধ্যে প্রবেশ করা যায়। ভালো করে চারিদিকে তাকিয়ে একটা ভাঙা জানলা দেখতে পেল তিতাস। মনের ভেতর একটা অজানা অস্থিরতা যেন তিতাসকে জেঁকে বসেছে। তাও আস্তে আস্তে পা ফেলে সেই জানালার সামনে থেকে সব গাছের ডালপালাগুলো সরিয়ে ভেতরে প্রবেশ করল। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই নিজের ফোনটা বের করলো তিতাস। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে চারিদিকে দেখতে শুরু করলো। সামনে একটা রাস্তা দেখতে পেল। সেই রাস্তা বরাবর তিতাস সামনের দিকে এগিয়ে চলল। কিছুটা দূর যাওয়ার পরে কারোর যেন গলার শব্দ শুনতে পেল। শব্দ শুনে তিতাস থমকে দাঁড়ালো। ফোনের টর্চ বন্ধ করে সামনের দিকে এগিয়ে এলো। কিছুটা দূর যাওয়ার পর একজন লোককে দেখতে পেল। সে ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু কি বিষয় নিয়ে কথা বলছে সেটা স্পষ্ট শুনতে পেল না তিতাস। তাই সামনের দিকে এগিয়ে সেটা শোনার চেষ্টা করলো। কিন্তু লোকটি তখনই ফোনটা কেটে নিজের প্যান্টের পকেটে রেখে বাইরে চলে গেল। তিতাস নিজেকে সঙ্গে সঙ্গে আড়াল করে নিল। লোকটি ঘর থেকে বেরিয়ে যেতেই আস্তে আস্তে পা ফেলে তিতাস সেই ঘরের মধ্যে প্রবেশ করল। ফোনের টর্চ জেলে ঘরের চারিদিকে দেখার চেষ্টা করল। ঘরের মধ্যে তেমন কিছু না পেলেও কিছু ফাইল আর কাগজপত্র দেখতে পেল। তিতাস সেগুলোই দেখতে শুরু করল। কাগজগুলো দেখে তিতাস তো রীতিমতো অবাক। এসব এসব কি দেখছে তিতাস? এই ফাইলে তো ছোট ছোট বাচ্চাদের শরীরের অঙ্গগুলো নিয়ে ব্যবসার কথা লেখা আছে। কাগজ পড়েই তিতাস চমকে উঠল। মনে মনে বলে উঠল, তাহলে চৌধুরীদের ওষুধ ব্যবসার পেছনে এটাই কি তাদের আসল কাজ? কিন্তু তাহলে এই কাজ করে কি? মিস্টার চৌধুরী, না অন্য কেউ, না প্রদীপ? কে কে করে এই নোংরা কাজ? কথাগুলো মনে মনে বলেই তিতাস আরো কিছু দেখতে যাবে, আর তখনই কেউ যেন তিতাসের মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গে তিতাস চিৎকার করে জ্ঞান শূন্য হয়ে ঢলে পড়ল মাটিতে। কতক্ষণ অজ্ঞান ছিল তিতাস সেটা তার মনে নেই, তবে জ্ঞান ফিরতেই
তিতাস তার মাথায় আঘাতের জন্য ব্যথা অনুভব করলো, আর অনুভব করলো হাত পা বাঁধা অবস্থায় তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সে এখন কোথায় আছে, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ ঘরটি অন্ধকার। আর তখনই হঠাৎ করে ঘরের মধ্যে কেউ যেন দরজা ঠেলে প্রবেশ করল। তিতাস দরজার দিকে তাকিয়ে একটু নড়ে চড়ে বসল, তবে কথা বলল না, চুপ করে রইল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তিতাস নিজেই কথা বলে উঠল। কে আপনি? আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? সাহস থাকে তো সামনে আসুন। এইভাবে লুকিয়ে আছেন কেন? বুকে সাহস নেই? সামনে আসুন। এতই যখন বুকের পাটা, তখন আমার সামনে আসুন। আমিও তো দেখি আপনি কে, যেই তিতাসকে বন্দি করেছেন। কথাগুলো বলেই তিতাস চুপ করে রইল। আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হো হো শব্দ করে হেসে উঠল। হাসির শব্দে তিতাসের চোখের ভ্রু কিছুটা কুঁচকে গেল। হঠাৎ করে ঘরের আলো জ্বলে উঠতেই তিতাস নিজের চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে চোখ খুলে যাকে দেখল, তাকে দেখে তিতাস রীতিমতো অবাক। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মিস্টার চৌধুরী। তিতাস অবাক হয়ে তখন বলে উঠল, এ কি মিস্টার চৌধুরী, আপনি এখানে? কথাটা শুনেই মিস্টার চৌধুরীর গোঁফের নিচে হালকা প্রসারণ দেখতে পেল তিতাস। হাসতে হাসতেই মিস্টার চৌধুরী বলে উঠল, হ্যাঁ, তা আমি তো এখানেই থাকবো। আমি ছাড়া আর কে থাকবে এখানে? হ্যাঁ, মিস্টার চৌধুরীর কথা শুনে তিতাস অবাক হয়ে বলে উঠল, তাহলে মিস্টার চৌধুরী, এটাই আপনার আসল ব্যবসা? ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শরীরের অর্গ্যানগুলো নিয়ে ব্যবসা করেন আপনি? লজ্জা করেন আপনার? আপনি মানুষ? কিভাবে করতে পারেন আপনি এইসব? আপনার আত্মা একটি বারের জন্য কেঁদে ওঠেনি? তিতাসের কথাগুলো শুনে মিস্টার চৌধুরী আবার হো হো শব্দ করে হেসে উঠল। সেই হাসির শব্দে তিতাস কিছুটা কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর হাসি থামিয়ে মিস্টার চৌধুরী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এইসবই আমার কাজ, এইসবই আমার কাজ। আমি করেছি। কি করবেন আপনি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবেন না আপনি। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন মিস তিতাস। এখানে আপনাকে ডাকা হয়েছিল অন্য কাজে। আমাকে কে ভয় দেখাচ্ছিল তার তদন্তের ভার আমি আপনাকে দিয়েছিলাম। শুধু সেই কাজটাই আপনি করলে আজ আপনার এমন অবস্থা হতো না। কিন্তু এখন তো আর কিছু করার নেই। এবার যে আপনাকে মরতে হবে মিস তিতাস। হ্যাঁ, তৈরি হয়ে নিন। আর মাত্র কিছুক্ষণ সময় আছে মিস তিতাস আপনার কাছে। কথাগুলো বলেই মিস্টার চৌধুরী তার হাতে রাখা বন্দুকটা তিতাসের দিকে তাক করে রইল। এমন সময় বেশ কয়েকজন লোক পায়ের শব্দ করে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয় যে মিস্টার চৌধুরী নিজেও কিছু বুঝতে পারে না। সামনের দিকে তাকিয়ে তিতাস দেখতে পেল একজন পুলিশ অফিসার আর সাথে আরো বেশ কিছু কনস্টেবল। কিন্তু এখন পুলিশ কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছে না তিতাস, সাথে মিস্টার চৌধুরীও। তখনই সেই পুলিশ অফিসার বলে উঠল, সরি মিস্টার চৌধুরী, না বলি আপনার বাড়ি চলে এলাম, কিছু মনে করবেন না। আর মনে করলেও এতে আমার কিছুই করার নেই, আমাকে তো আমার কাজ করতেই হবে। কিন্তু মিস্টার চৌধুরী, এসব আপনি কি করছেন? বন্দুক তাক করে রেখেছেন ওনার দিকে, কোনো অসুবিধা নাকি? আরে আমাদের বলুন, আমরা দেখছি ব্যাপারটা। তখন সামনে দাঁড়িয়ে আছে বোলপুর থানার ওসি সুবিমল ঘোষ। বয়স ওই 30-32-এর কাছাকাছি, বেশ লম্বা চড়া, গায়ের রং শ্যামলা, চোখে মুখে বুদ্ধিদীপ্ততা এবং সাহসের ছাপ। তিতাসকে দেখে প্রথমে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তারপর কিছুটা সংকোচ নিয়েই বলে উঠল, মিস তিতাস, আপনি ঠিক আছেন তো? সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারটিকে দেখে তিতাসের কেমন যেন একটু চেনা চেনা লাগলো, কিন্তু মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে জানান দিল যে সে ঠিক আছে। আর তখনই মিস্টার চৌধুরী বলে উঠলেন, এ কি ওসি বাবু, আপনি এখানে?
এখানে আপনি এলেন কিভাবে? বাইরে আমার লোকজন আপনাকে আটকায়নি? হ্যাঁ, আটকিয়েছিল তো, কিন্তু কি বলুন তো, পুলিশ কি আর অনুমতি নিয়ে আসে না তো, তাই তো চলে এলাম। কিন্তু এবার যে আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনার সব রহস্যের সমাধান যে আমরা করে ফেলেছি। ওসি সুবিমল বাবুর কথা শুনে মিস্টার চৌধুরী যেন একটু ঘাবড়ে গেলেন, একটু তুতলিয়ে বলে উঠলেন, কি 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 বলছেন আপনি? আমার আবার রহস্য কি? বলি, কোন রহস্যের কথা বলছেন আপনি? দিনের বেলায় কি আপনি নেশা করেছেন? কি যে বলেন মিস্টার চৌধুরী, নেশা আর আমি? সেদিক দিয়ে বলতে পারি আমি কোনো রকম নেশা করি না। নেশা স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ, আপনি এ কথা জানেন না? তবে এবার নাটক বন্ধ করুন আপনি। আপনার এই নোংরা খেলা আমরা ধরে ফেলেছি। বাচ্চাদের শরীরের অর্গানগুলো নিয়ে ব্যবসা করা বের করছি এবার। সুবিমল বাবুর কথা শুনে মিস্টার চৌধুরী বলে উঠলেন, কে বললো আপনাকে এইসব কথা? আর কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ তো নিশ্চয়ই আছে। আর কে বলল আমাদের আপনার এই কুকীর্তির কথা? তাহলে আপনি নিজের চোখেই দেখে নিন তাকে। কই, এদিকে আসুন। সুবিমল বাবুর কথা শুনে তিতাস সহ মিস্টার চৌধুরী দরজার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করল প্রদীপ। প্রদীপকে দেখে তিতাস যতটা না চমকে উঠেছে তার থেকেও দ্বিগুণ বেশি চমকে উঠলেন মিস্টার চৌধুরী। অবাক হয়ে তখন মিস্টার চৌধুরী বলে উঠলেন, প্রদীপ, তুই তুই পুলিশ ডেকেছিস? হ্যাঁ, আমি ডেকেছি, কারণ অনেক হয়েছে। এবার তোমার শাস্তি পাওয়া দরকার। অনেক অন্যায় করেছো তুমি। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমি চাইলে তোমাকে সেদিনেই পুলিশের হাতে তুলে দিতে পারতাম, যেদিন আমি তোমার আসল পরিচয় জানতে পেরেছিলাম। কিন্তু তারপর ভাবলাম, সেটা করলে তো তুমি কোনো না কোনো উপায়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে আসবে। আর তার থেকেও বড় কথা, মিস তিতাসকে তো তার জীবনের আসল সত্যটা জানতে হবে। প্রদীপের কথা শুনে তিতাস অবাক চোখে প্রদীপের দিকে তাকিয়ে রইলে প্রদীপ বলে উঠল, আমি বুঝতে পারছি মিস তিতাস, আপনার মনে এখন অনেক প্রশ্ন। একটু অপেক্ষা করুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আর এমন সময় রমেশের হাত ধরে দুজন বাচ্চা মেয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করল। তাদের দেখে তিতাস খুব অবাক হলো। ভালো করে তাকিয়ে বুঝতে পারলো এই মেয়েগুলোকে তিতাস চেনে। তারা আর কেউ না, তারা হলো রাজা আর সোনি। কিন্তু তারা তারা এখানে কেন সেটাই তিতাস বুঝতে পারছে না। ঠিক তখনই প্রদীপ বলে উঠল, মিস তিতাস, আপনি নিশ্চয়ই এদের চেনেন। হ্যাঁ, চিনি তো। যেদিন আমি এখানে প্রথম আসি সেদিনই আমি ওদের দেখেছিলাম, কথাও হয়েছিল। কিন্তু জানি না কেন ওরা পালিয়ে গিয়েছিল। হয়তো কাউকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল। আমি পেছনে অনেক ডেকেছিলাম, কিন্তু ওরা দাঁড়ায়নি। তারপর আর ওদের সাথে আমার দেখা হয়নি। আপনি ওদের কোথায় পেলেন? মিস তিতাস, ওরাই তো হলো এইসবের মধ্যমণি। ওদের ছাড়া তো এই কাহিনী শুরুই হতো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, আমি সবটা বলছি। তাহলে শুনুন, আপনার তো একটা মেয়ে ছিল। আপনি কি জানেন আপনার মেয়েকে কে তুলে নিয়ে গিয়েছিল? কথাটি শুনে তিতাস থেমে থেমে বলে উঠল, কে? এই যে পরিতোষ আঙ্কেল, উনি প্ল্যান করে আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছিল। তারপর তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন বিনোদের জন্য আপনার মেয়ে বেঁচে গিয়েছিল। এখন আপনি বলবেন বিনোদকে। তাহলে বলি, বিনোদ হলো রাঞ্জা আর সোনির বাবা। পরিতোষ আঙ্কেল আপনার মেয়ের শরীরের অর্গানগুলো নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। সেই মতোই বিনোদ আপনার মেয়েকে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন জানি না, সেদিন বিনোদ আপনার মেয়েকে মারেনি, বরং আপনার মেয়েকে রেখে এসেছিল তার বউয়ের কাছে বিহারে। আর আঙ্কেলকে বলেছিল যে মেয়েটা পালিয়ে গিয়েছিল। ধরতে গিয়ে তাকে মেরে ফেলেছে। আঙ্কেল বিনোদের কথা বিশ্বাসও করে নেয়। আপনার মেয়ে বড় হতে থাকে তাদের কাছে। আপনি বিশ্বাস করবেন না, সত্যিই আপনার মেয়ে খুবই লক্ষ্মী। বিনোদের কোনো সন্তান ছিল না। আপনার মেয়েকেই তারা নিজেদের মেয়ে মনে করে বড় করতে থাকে। এরই কিছু মাস পর বিনোদের স্ত্রী মা হয়, জন্ম দেয় এক কন্যা সন্তান। 2 মেয়েকে নিয়ে বিনোদের স্ত্রী বিহারে থাকে, আর বিনোদ এখানে আঙ্কেলের জন্য কাজ করে। যদিও এইসব কাজ করতে বিনোদ চাইতো না, কিন্তু উপায় ছিল না। টাকার যে খুব দরকার, তাই না চাইতেও বিনোদ এইসব অন্যায় কাজ করতে থাকে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। কিছু মাস আগে
আঙ্কেল বিনোদকে বলে যে আর বিহারে থাকার কোনো দরকার নেই, এখানে এসেই থাকতে। বিনোদ মনে করে যে সত্যিই হয়তো আঙ্কেল তার ভালোর জন্যই বলছে, কিন্তু বিনোদ জানতো না যে এখানে তাদের ডেকে পাঠানোর কারণ হলো বেশ কিছুদিন ধরে আঙ্কেল আর কোনো বাচ্চার অর্গান ডেলিভারি দিতে পারছিল না। বিনোদের 2 মেয়েকে আঙ্কেল পাচার করে দিতে চেয়েছিল। সেই কথা যখন বিনোদ জানতে পারে তখন বিনোদ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আঙ্কেলের লোকজন বিনোদকে ধরে ফেলে, সাথে তার স্ত্রী ও তাদের 2 মেয়েকে। বিনোদ আর ওর স্ত্রী নিজেদের প্রাণ দিয়ে 2 মেয়েকে রক্ষা করে, আর 2 মেয়ে হলো রাঞ্জা আর শনি। আপনি জানেন, রাঞ্জা হলো আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে। কথাটি শুনে তিতাসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নিজের মেয়েকে তিতাস চিনতে পারেনি। তখনই পরিতোষ চৌধুরী বলে উঠলেন, মিথ্যে, এইসব কথা মিথ্যে। বাবা প্রদীপ, তুই এইসব কথা কেন বলছিস? সম্পত্তির জন্য? কিন্তু বাবা, এইসব সম্পত্তি তো আমি তোর নামেই লিখিয়ে দেব। আমি তো সে কথা মিস তিতাসকেও বলেছিলাম। তোর যদি বিশ্বাস না হয় তাহলে ওনাকে জিজ্ঞাসা কর। মিস্টার চৌধুরীর কথা শুনে প্রদীপ একটু হেসে বলে উঠল, কি বললে তুমি? এইসব সম্পত্তি তুমি আমাকে দেবে? কিন্তু কিভাবে দেবে আঙ্কেল? যখন এইসব সম্পত্তি তোমার না, তখন কিভাবে দেবে? মিস্টার চৌধুরী অবাক চোখে প্রদীপের দিকে তাকিয়ে রইলে প্রদীপ বলে উঠল, তুমি কি কিছু ভাবছো আঙ্কেল? তাহলে আমি বলছি, এইসব সম্পত্তি তোমার না, এইসব সম্পত্তি আমার বাবার। তুমি আমার বাবা মাকে মেরে তাদের সব সম্পত্তি নিজের দখলে করেছো। আমাকেও মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু পারোনি। তার কারণ উইলটা এমন করেই বাবা তৈরি করেছিল যার জন্য তুমি আমাকে মেরে ফেলতে পারোনি। আমি এইসব জানি অনেকদিন আগে থেকেই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। বিনোদ মারা যাওয়ার আগে আমাকে সব বলে গিয়েছিল, আর এটাও বলে গিয়েছিল যে রাঞ্জা মিস তিতাসের মেয়ে। তারপর আমি প্ল্যান করি আমাদের কাজের লোক রমেশের সাথে করে তোমাকে ভয় দেখাতে শুরু করি। আমি ভেবেছিলাম তুমি ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু তুমি সত্যি কথা বললে না। তারপর আমার কথা মতোই তুমি ডিটেকটিভ ডেকে আনলে, তাও আবার মিস তিতাসকে। যদিও সেটাও আমার প্ল্যান ছিল, কারণ মিস তিতাসকেও তো সত্যিটা জানাতে হতো। আর মিস তিতাস আমার লোকজনই আপনার ফার্ম হাউসে গিয়ে সেই সব কথা লিখে দিয়ে এসেছিল। তারপর নদীর পাড়ে আমি আপনাকে চিরকুটটা ছুঁড়েছিলাম। সত্যিটা আপনার জানা দরকার ছিল, সেই জন্যই আমি আপনাকে এখানে পাঠিয়েছিলাম। কিন্তু সময় পেরিয়ে গেলেও আপনি বাইরে বেরিয়ে না এলে আমি তখন থানায় যাই আর পুলিশকে নিয়ে এখানে আসি। আর ওসি সাহেব, এই ঘরের মধ্যেই আপনি অনেক প্রমাণ পেয়ে যাবেন। প্রদীপের কথাগুলো শুনেই ওসি সুবিমল বাবু কনস্টেবলকে আদেশ দিল পরিতোষ বাবুকে নিয়ে যেতে। আর পরিতোষ বাবু চলে যেতেই প্রদীপও বেরিয়ে গেল। সুবিমল বাবু রাজা আর সোনিকে তিতাসের কাছে নিয়ে এলো। তিতাস অনেকক্ষণ ধরে রাজার দিকে তাকিয়ে জড়িয়ে ধরল, সাথে সোনিকেও জড়িয়ে ধরল। রাজা আর সোনিকে নিয়ে তিতাস ফিরে এলো তার ফার্ম হাউসে। তিতাস আজ খুব খুশি। রাতের বেলায় রাজা আর সোনিকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তিতাস। আর তখনই রামু এসে বলে যায়, मैडम जी, ओसी साहेब आया है। কথাটি শুনে তিতাস ঘর থেকে বেরিয়ে এলো। বসার ঘরে এসে দেখল সুবিমল দাঁড়িয়ে আছে। তাকে দেখে তিতাস বলে উঠল, ওসি সুবিমল? তিতাস রায়। তিতাসের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ততক্ষণে, আর বলল, শুধু তিতাস? তা তুই এই সন্ডামার্কার চেহারা নিয়ে পুলিশ হলি কি করে বিমল? সেই আমার তো গুন্ডা হওয়ার কথাই ছিল। তা তোরও তো নায়িকা হওয়ার কথা ছিল রে। ছেলেদের মনোহরণ ছেড়ে দোষীদের খুঁজে বের করার ভূতটা কবে থেকে মাথায় চাপলো শুনি? অবশ্য তুই তো বরাবরের খামখেয়ালি। এই পেশাটা আমার খামখেয়ালিপনা নয়, নেশা। বহুদিন ধরে এই পেশায় আমি বিরাজমান। তা মিস তিতাসের নাম যে আমিও একেবারে শুনিনি তা নয়, তবে এই তিতাস যে সেই তিতাস তা কোনোভাবেই কল্পনাতে আসেনি। পরিমলবাবুর শাস্তি হবে তো রে? কথাটা বলতে বলতেই তিতাস কেঁদে উঠল। তখন সুবিমল সামনে এগিয়ে এসে বলে উঠল, তুই চিন্তা করিস না তিতাস, ওই পরিতোষ চৌধুরী আর কোনো শিশুর ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ও
ওকে আমি যদি না ফাঁসি কাটে ঝুলিয়েছি, আমার নামও সুবিমল ঘোষ না। তিতাস এবার নিজেকে কিছুটা সামলে বলল, আমি সব সম্পর্কে এত ব্যর্থ কেন বলতে পারি বিমল? সন্তান, মা, প্রেমিকা, বন্ধু, ভালোবাসা, সব ক্ষেত্রে। না, তুই ব্যর্থ না, তুই সফল। তুই সফল বলেই এতদিন পরেও তোর সন্তানের সাথে সাথে আরও হাজার হাজার সন্তানের জাস্টিসে তোর সৎসাহস এবং মানসিক শক্তি তোকে সাহায্য করেছে। আর ভালোবাসা বলছিস, এই যে অকাট্য প্রমাণ। সেই 12 বছর আগে দেখা একটা মেয়ের জন্য এমন টল, ডার্ক, হ্যান্ডসাম পুলিশ অফিসারটি চিরকুমার ব্রত নিয়েছে। তিতাস অবাক চোখে তাকায় সুবিমলের দিকে আর বলে, কি? আমার জন্য? বিমল, তুই তো সব জানিস আমি কতটা খারাপ, কত ছেলের সাথে হ্যাং আউট। তারপর মিষ্টির বাবা তো কখনোই মেনেই নেয়নি ও মিষ্টির বাবা। যদিও এটা না মানারই কথা, তবে মিষ্টি আমাকে আমূল বদলে দিল জানিস। ও আমাকে নারী হতে শিখিয়েছিল, থিতু হতে শিখিয়েছিল। অথচ দেখ, তোদের ঈশ্বরের সেটুকুও সহ্য হলো না, ওকেও কেড়ে নিয়েছিল আমার থেকে। কেড়ে নিয়েও তো শেকড়ের টান তোকে সঠিক দিশা দেখিয়ে দিল। এখন একটু চুপ কর তো, একটু রেস্ট নে। আর শোন, কথা দিলাম, আর তোর জীবন এলোমেলো হতে দেব না কখনো। মিষ্টি আর তোর দায়িত্ব এখন থেকে আমার, আর সাথে সোনিরও। এতক্ষণ তোমরা শুনছিলে লেখিকা ডোনা মিশ্রর কলমে অপরাধের সন্ধানে গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল সাধ্যাই ব্যানার্জি। গল্পটির অন্যান্য চরিত্রে আছে দেবদাস, ঋতদীপ, তনয়, সুদীপ, সুমনা, শ্রাবণী ও ডোনা। এই গল্পটির নাট্যরূপ করেছেন মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন স্ক্রিপ্টলিং মাইন্ডের সাবর্ণ দে। গল্পটির সাউন্ড ডিজাইন করেছেন বিশ্বদীপ বিশ্বাস ও গল্পটির ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুইদাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও অনেক ভালো ভালো গল্পের ঝুলি নিয়ে হাজির হব তোমাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজের অন্যান্য গল্পগুলি। ফিরে আসবো খুব শীঘ্রই পরবর্তী কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।